স্টুডেন্ট দশম শ্রেণীর ইতিহাস পরপর পড়ে দিচ্ছি। আজকে তোমাদের শেষ চ্যাপ্টার উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964 খ্রিস্টাব্দ। এটা তোমাদের চ্যাপ্টার 8। এটা পুরোটা পড়িয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। আর পুরো বইটা আজকে এই চ্যাপ্টারের মাধ্যমে শেষ হলো। তোমরা দেখো 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর ভারত সরকারকে নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। প্রথম স্বাধীনতা লাভ করলো একটা নতুন দেশ, তার সামনে অনেক রকম সমস্যা। দেশভাগের ফলে বিভিন্ন অঞ্চলের সাম্প্রদায়িক দাঙ্গা এবং ক্রমবর্ধমান উদ্বাস্তু সমস্যা সরকার ও সাধারণ ভারতবাসী উভয়কে বিপর্যস্ত করে তোলে। তারপর ভারত পাকিস্তান দুটো ভাগ হয়ে গেল। এই যে দেশ ভাগের, তারপর আবার তার উপরে সাম্প্রদায়িক দাঙ্গা, আর পাকিস্তান থেকে এদেশে লোক চলে আসে, উদ্বাস্তু সমস্যা, এবং সাধারণ ভারতবাসী সবাইকে একটা ব্যতিগ্রস্ত করে তোলে, একটা বিপর্যস্ত করে তোলে। শুধু তাই না, দেশীয় রাজ্যসমূহের ভারত ডোমিনিয়নের অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রেও নানা প্রকার সমস্যা লক্ষ্য করা যায়। তখন তো কিছু রাজ্য দেশীয় রাজ্য ছিল যারা ব্রিটিশদের অধীনে থাকতো, কিন্তু দেশীয় রাজ্য হিসেবেই থাকতো। সেই সব দেশীয় রাজ্য ভারতে ঢুকবে না নিজেরা স্বাধীনভাবে থাকবে না পাকিস্তানে যাবে, এইটা নিয়েই অনেক রকম সমস্যা তৈরি হতো। বিশেষত হায়দ্রাবাদ ও কাশ্মীরের ভারত ভক্তি ছিল অত্যাধিক জটিলতাপূর্ণ। এছাড়া এ সময় ভারতের অন্তর্গত পাঞ্জাব, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যে ভাষাভিত্তিক পুনর্গঠন অথবা পৃথক রাষ্ট্র গঠনের দাবিও জোরদার হয়ে উঠেছিল। এটা তো কাশ্মীর, হায়দ্রাবাদ, এরা ভারতে না পাকিস্তানে যাবে, এই নিয়ে সমস্যা। তার মধ্যে আবার যেগুলো ভারতে এসছে, পাঞ্জাব, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, সেগুলোর আবার ঠিকঠাক ভাগ নেই। মানে ভাষার ভিত্তিতে কতটা একই ভাষাভাষী দুটো জায়গায় চলে গেছে। হ্যাঁ, গুজরাটি ভাষা আবার পাঞ্জাবি ভাষা এরা আলাদা, মহারাষ্ট্রের মধ্যে আলাদা, এরকম মানে ভাষাভাষীর জন্য আলাদা হওয়া একটা উন্মাদনা তখন তৈরি হয়। ফলস্বরূপ স্বাধীনতা উত্তর ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক সমস্যার জটিলতর রূপ ধারণ করে। একদিকে ভাষাভিত্তিক সমস্যা, দেশীয় রাজ্য যেসব রাজ্য চলে আসলো, একদিকে দেশীয় রাজ্যগুলো ভারত ভক্তির মধ্যে সমস্যা, হায়দ্রাবাদ কাশ্মীর নিয়ে সমস্যা, আবার সাম্প্রদায়িক দাঙ্গা, উদ্বাস্তু সমস্যা, এই নিয়ে একদম প্রথম একটা সদ্য স্বাধীন দেশ, তার সামনে অনেক রকম সমস্যা। প্রথম দেখো দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির উদ্যোগ ও বিতর্ক। বর্তমানে আমরা যে ভারতবর্ষ বলতে যে রাজনৈতিক অঞ্চলটি বুঝি, তার সবকটি অঞ্চল 1947 খ্রিস্টাব্দের আগে ব্রিটিশদের প্রত্যক্ষ শাসনাধীনে ছিল না। উদাহরণস্বরূপ বলা যায় হায়দ্রাবাদ বা তেলেঙ্গানা নামক রাজ্যের কথা। বর্তমানে এগুলো ভারতের অন্তর্ভুক্ত হলেও 1947 খ্রিস্টাব্দের আগে হায়দ্রাবাদ ছিল ব্রিটিশ সরকারের সঙ্গে মৈত্রী বন্ধনে আবদ্ধ একটি স্বশাসিত রাজ্য। হায়দ্রাবাদে কিন্তু ব্রিটিশদের সরাসরি বা প্রত্যক্ষ শাসন ছিল না। হায়দ্রাবাদ ছিল ব্রিটিশদের সঙ্গে একটা মৈত্রী বন্ধনে আবদ্ধ একটা স্বশাসিত রাজ্য। হায়দ্রাবাদ ছাড়া এই ধরনের রাজ্যের মধ্যে ছিল জুনাগড়, জম্মু ও কাশ্মীর, মহীশূর ও রাজস্থানের অনেকগুলো অঞ্চল, এরকম স্বশাসিত রাজ্য ছিল। এই রাজ্যগুলোকে সাধারণত দেশীয় রাজ্য বলা হয়। তাহলে দেশীয় রাজ্য বলতে এই যেসব রাজ্য স্বশাসিত রাজ্য ছিল, যেখানে ব্রিটিশদের প্রত্যক্ষ শাসন ছিল না, সেটাই হচ্ছে স্বশাসিত রাজ্য। স্বাধীনতার আগে ভারতীয় উপমহাদেশে কয়েকশো দেশীয় রাজ্য ছিল, যেগুলির শাসকরা কম বেশি স্বায়ত্তশাসনের অধিকার ভোগ করতেন। মানে তারা নিজেরাই নিজেদের রাজ্য শাসন করতেন, এটা হচ্ছে স্বায়ত্তশাসনের অধিকার। 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভ এবং দেশভাগের আগে এই রাজ্যগুলির অস্তিত্ব একটা রাজনৈতিক সমস্যা সৃষ্টি করে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি জানিয়েছিলেন যে দেশীয় রাজ্যগুলির স্বাধীন অস্তিত্বকে ব্রিটিশ সরকার মেনে নেবে না। দুটি শক্তিশালী রাষ্ট্রের ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত দেশীয় রাজ্যগুলির অস্তিত্ব বিপন্ন হবে, ফলস্বরূপ উপমহাদেশের শান্তি নষ্ট হবে। যাই হোক, দেশীয় রাজ্যগুলির সামনে তিনটি বিকল্প ছিল। একটা হচ্ছে স্বাধীন রাজ্য হিসেবে অভ্যন্তরীণ স্বাতন্ত্র্য বজায় রাখা, নিজেরা স্বাধীন রাজ্য হিসেবে থেকে যাবে। দুই হচ্ছে ভারতের সঙ্গে সংযুক্তি, অথবা তিন হচ্ছে পাকিস্তানের সঙ্গে সংযুক্তি। তিনটে হচ্ছে বিকল্প। একটা হচ্ছে হয় নিজেদের অভ্যন্তরীণ স্বাতন্ত্র্য বজায় রেখে দেশীয় স্বাধীন রাজ্য হয়ে থাকবে, কিন্তু সেটা ভারতের মধ্যে থেকে সেটা সম্ভব না, আর ভারতের সঙ্গে সংযুক্তি অথবা পাকিস্তানের সঙ্গে সংযুক্তি। কোন নীতি অনুযায়ী এদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে, এই নিয়ে বিতর্ক হয়েছিল। অর্থাৎ রাজ্যগুলো কি নিজেরাই ঠিক করবে যে তারা স্বাধীন থাকবে, না ভারত বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে, নাকি তারা কোন দেশের অন্তর্ভুক্ত হবে সেটা তাদের ভৌগোলিক অবস্থান দিয়ে নির্ধারিত হবে। এই নিয়ে বিতর্ক শেষ নেই। আবার এই প্রশ্ন ওঠে যে যদি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেশীয় রাজ্যগুলির উপর ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটা কে নেবে, রাজারা না জনগণ? দেশীয় রাজ্যগুলোর উপর ছেড়ে দেওয়া হলো, কিন্তু সেই দেশের জনগণ যদি চায় যে আমি ভারতের সঙ্গে যাবো বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হবো, তখন সেই জায়গায় যে শাসনকর্তা রাজা, তাদের কথা শোনা হবে না জনগণের কথা শোনা হবে? এই প্রশ্নগুলির কোনো সর্বসম্মত উত্তর স্থির করা যায়নি বলে রাজ্যগুলির ভারত ভক্তির উদ্যোগকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। স্বাধীনতার আগে পর্যন্ত ব্রিটিশ সরকার, জওহরলাল নেহরু এবং মোহাম্মদ আলী জিন্নার বক্তব্য ছিল যে নতুন রাষ্ট্রে অন্তর্ভুক্তি বিষয়ে দেশীয় রাজ্যগুলির বক্তব্য গ্রাহ্য হবে। 1947 খ্রিস্টাব্দের 27 জুন ভিপি মেননের নেতৃত্বে বল্লভভাই প্যাটেলের স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে স্থাপিত হয় রাজ্য বিভাগ।
প্যাটেলের বক্তব্য ছিল প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক এবং যোগাযোগ ব্যবস্থা ছাড়া অন্যান্য বিষয়ে দেশীয় রাজ্যগুলি স্বশাসনের অধিকার ভোগ করবে। এই অবস্থায় দেশীয় রাজ্যগুলি রাজাদের পক্ষে স্বেচ্ছায় সমস্ত ক্ষমতা ছেড়ে দিয়ে ভারতের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। কিন্তু বাস্তবে দেখা যায় যে জুনাগড়, জম্মু কাশ্মীর এবং হায়দ্রাবাদ ছাড়া বাকি সব প্রায় দেশীয় রাজ্যগুলি 1947 খ্রিস্টাব্দে 15 আগস্টের আগে ভারতের যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করে। বেশিরভাগ রাজ্যগুলি কি করে যে আমরা ভারতের সঙ্গেই থাকবো। দেশীয় রাজ্যগুলি অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ভারতের সাফল্য তিনটি বিষয়ের উপর নির্ভর করেছিল। এক হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের দেশীয় রাজন্যবর্গকে একথা বোঝাতে পেরেছিলেন যে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ভারত সরকার কোনো আপোষ করবে না, প্রয়োজনে দেশীয় রাজ্যগুলিতে সামরিক বাহিনী পাঠাতেও সরকার দ্বিধা করবে না। বল্লভভাই প্যাটেল ছিলেন এমন একটা ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি, তিনি বোঝাতে পেরেছিলেন যে প্রতিরক্ষা নিরাপত্তার যদি তোমাদের দরকার হয় দেশীয় রাজ্যগুলির ক্ষেত্রে, তাহলে তারা কিন্তু ভারতে যদি না আসে তাহলে তারা কিন্তু সমস্যায় পড়বে। দুই হচ্ছে দেশীয় রাজ্যগুলির সাধারণ মানুষ অধিকাংশের ক্ষেত্রে ভারতের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। আর সেই দেশীয় রাজ্যগুলির সাধারণ জনগণ যারা, তারা কিন্তু তাদের ইচ্ছা ছিল ভারতের সঙ্গে যোগ দেবে। ফলে তাদের দিক থেকেও রাজাদের উপর একটা চাপ ছিল। সর্বোপরি তিন হচ্ছে ভারত সরকারের সিদ্ধান্ত নেয় যে রাজাদের ব্যক্তিগত সম্পত্তি সুরক্ষার ব্যবস্থা করা হবে। এছাড়া রাজারা যে পরিমাণ রাজস্ব আদায় করতে তার সঙ্গে সঙ্গতি রেখে বাৎসরিক রাজন্য ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর রাজাদের বোঝানো হয় যে আপনারা যে পরিমাণ রাজস্ব আদায় করতেন সেরকমই আপনাদের রাজস্ব আর আদায় করতে হবে না, কিন্তু আপনাদের সেই রকম ভাতা ভারত সরকার দেবে। আর আপনাদের ব্যক্তিগত সম্পত্তি সেটা আপনাদেরই থাকবে, ব্যক্তিগত সম্পত্তি সরকার নিয়ে নেবে না। এই বোঝাতে পারলে দেশীয় রাজ্যগুলো ভাবলো তাহলে ভারতের সঙ্গে যোগ দিয়েই ভালো, তাহলে আমরা নিরাপত্তাও পাবো, কোনো সমস্যা হবে না। এবার দেখো স্বাধীনতার পর দেশে ও রাজ্যের অন্তর্ভুক্তি। 1947 খ্রিস্টাব্দে 11 জেলায় ব্রিটিশ পার্লামেন্টের সিদ্ধান্ত নেওয়া হয় যে ভারত বা পাকিস্তানের যোগদান অথবা নিরপেক্ষ স্বাধীন অস্তিত্ব বজায় রাখার প্রশ্নে দেশীয় রাজ্যগুলির সিদ্ধান্ত মেনে নেওয়া হবে। জুনাগড়, হায়দ্রাবাদ এবং জম্মু কাশ্মীরের মতো কয়েকটি রাজ্য এই সিদ্ধান্তে প্রভাবিত হয়ে পাকিস্তানের যোগ দেওয়ার বা স্বাধীন থাকার সিদ্ধান্ত নিয়েছিল। 1948 থেকে 49 খ্রিস্টাব্দের মধ্যে অবশ্যই এই রাজ্যগুলি ভারতের অন্তর্ভুক্ত হয়। এবং দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য এই দেশীয় রাজ্যগুলি আসলে ভারতে অন্তর্ভুক্ত হতে পেরেছিল। হায়দ্রাবাদ, জুনাগড় এবং জম্মু ও কাশ্মীর ছাড়া আরো 500-র বেশি দেশীয় রাজ্যের শান্তিপূর্ণ পথে ভারতে অন্তর্ভুক্তির পিছনে সর্দার বল্লভভাই প্যাটেল এবং ভিপি মেননের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এক্ষেত্রে নেহরুর তুলনায় প্যাটেলের ভূমিকা অনেক নমনীয় ছিল। 1946 থেকে 47 খ্রিস্টাব্দে নেহরু একাধিকবার ঘোষণা করেছিলেন দেশীয় রাজাদের শাসন করা দৈব অধিকার স্বাধীন ভারত স্বীকার করে না এবং তারা অবশ্যই ভারত বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে হবে। পক্ষান্তরে প্যাটেল এবং মেনন অধিকাংশ দেশীয় রাজাকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে তাদের নিজেদের স্বার্থে স্বাধীন ভারতীয় রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হওয়া প্রয়োজন। নেহরু বলেছিলেন যে এই যে রাজাদের দৈব অধিকার বংশরম্ভ করে তারা শাসন করবে, এটা মেনে নেওয়া হবে না, তাদের দখল করে নেওয়া হবে। কিন্তু এইভাবে তারা তো মানতে চাইলো না। কিন্তু এই যে প্যাটেল এবং মেনন এরা বোঝাতে সক্ষম হলো যে তাদের নিজেদের স্বার্থে ভারতের সঙ্গে যোগদান করলে তাদের লাভ হবে। প্রাথমিকভাবে দেশীয় রাজাদের কাছে সংযুক্তিকরণের যে প্রস্তাব হাজির করা হয়েছিল তাতে প্রতিরক্ষা, যোগাযোগ এবং বৈদেশিক সম্পর্ক ছাড়া অন্য সব বিষয়ে দেশীয় রাজাদের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। বলছে আপনাদের সমস্ত অধিকার স্বীকৃতি থাকবে, শুধুমাত্র প্রতিরক্ষা, যোগাযোগ এবং বৈদেশিক সম্পর্ক এইটা ভারতের সঙ্গে আপনাদের মেনে নিতে হবে। এর ফলে প্রায় সব দেশীয় রাজ্যই সংযুক্তিকরণের প্রস্তাবে সম্মতি জানায়। দ্বিতীয় পর্যায়ে শুরু হয় ক্ষুদ্রতর দেশীয় রাজ্যগুলিকে ভারতের প্রদেশগুলির সঙ্গে সংযুক্ত করার কাজ। এর ফলে রাজ্যগুলির প্রশাসনিক দিক থেকে স্বাতন্ত্র্য হারায়। তৃতীয় পর্যায়ে 1947 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে দেশীয় রাজ্যগুলির প্রতিনিধিদের জানানো হয় তাদের রাজ্য নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। চতুর্থ এবং শেষ পর্যায়ে 1948 খ্রিস্টাব্দের মে মাসে দেশীয় রাজ্যগুলির প্রতিনিধিদের সঙ্গে প্যাটেল ও মেননের আলোচনায় স্থির হয় ভারতীয় সংবিধান আইন দেশীয় রাজ্যগুলির ক্ষেত্রে একইভাবে বলতে হবে। এই যে দেশীয় রাজ্যগুলিকে ভারতের সংবিধান মেনে চলতে হবে আর কি। এইভাবে বল প্রয়োগ ছাড়াই প্যাটেলের উদ্যোগে দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণের অধিকাংশ কাজ সম্পন্ন হয়। তবে প্রয়োজনে বল প্রয়োগ যে তার দ্বিধা ছিল না তা বোঝা যায় জুনাগড়, হায়দ্রাবাদ, জম্মু ও কাশ্মীরের সংযুক্তকরণের ক্ষেত্রে। এই যে তিনি বুঝিয়েছিলেন যে ঠিক মতো চলে আসুন নাহলে সমস্যা হবে, আসলে তিনি যে বল প্রয়োগ করতেও দ্বিধা করতেন না তার প্রমাণ হচ্ছে জুনাগড়, হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীরের ভারতের সংযুক্তকরণের ক্ষেত্রে তার যে চেষ্টা, এটাই বোঝা যায় তিনি বল প্রয়োগ করতেও সর্দার বল্লভভাই প্যাটেল কোনো দ্বিধা করতেন না। এবার দেখো কাশ্মীর প্রসঙ্গে একটু শুনে নাও। ভারত মুক্তি নিয়ে বড় আকারের সমস্যা তৈরি হয়েছিল কাশ্মীরে। কাশ্মীরের রাজা হরি সিং হিন্দু হলেও সংখ্যাগরিষ্ঠ জনগণ ছিল মুসলমান। কাশ্মীরের রাজা হরি সিং তিনি ছিলেন হিন্দু, কিন্তু সংখ্যাগরিষ্ঠ জনগণ ছিল মুসলমান।
রাজা হরি সিং প্রথমে স্বাধীনতার কথা ভেবেছিলেন, কিন্তু জনগণ ন্যাশনাল কনফারেন্সের নেতৃত্বে ভারতে যোগদানের পক্ষে মত দিয়েছিল। অন্যদিকে পাকিস্তান সীমান্ত অবস্থিত এই রাজ্যটি তার অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। পাকিস্তান চেয়েছিল তাদের সীমান্ত অবস্থিত, তাহলে এই রাজ্যটিকে তারা দখল করে নেবে। আবার ভারতের জনগণ চেয়েছিল, মানে ওখানকার জনগণ যারা কাশ্মীরের জনগণ, সাধারণ জনগণ, তারা চেয়েছিল ভারতে যোগদান দেবে। আর হরি সিং চেয়েছিলেন কি, তিনি স্বাধীন থাকবেন, কিন্তু বাস্তবে তার পক্ষে স্বাধীন থাকা সম্ভব হয়নি আর কি। অন্যদিকে পাকিস্তান একবার চাপ দিয়ে তাদের প্রায় দখল করে নেওয়ার চেষ্টা করলো, তখন হরি সিং গিয়ে বললো ভারতের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করলো আর কি। 1947 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে পাকিস্তান সরকার এখানে উপজাতি হানাদার পাঠিয়ে কাশ্মীর রাজ্যকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে চেয়েছিল, আর কাশ্মীর রাজ্যকে নিজের দখল করার জন্য হানাদার বাহিনী পাঠিয়ে দিল পাকিস্তান। এমত অবস্থায় রাজা হরি সিং ভারত সরকারের শরণাপন্ন হন এবং ভারতে যোগ দেন। ভারতীয় সৈন্য হায়দ্রাবাদ হানাদারদের সরিয়ে দেয়, যদিও কাশ্মীরের একাংশই হানাদারদের অধীনেই থেকে যায়। রাষ্ট্রসংঘের মধ্যস্থতা এখানে যুদ্ধবিরতি ঘটলেও কার্যত কাশ্মীর দ্বিধাখণ্ডিত হয়েছে, এবং হানাদাররা যতটা দখল করতে পারে ততটা কাশ্মীরে থেকে যায়, আর ভারতের কিছু অংশ থেকে যায়। তাহলে এই যে জম্মু কাশ্মীর, এর ফলে দ্বিধা বিভক্ত হয়ে যায়, দুটো খণ্ড হয়ে যায়, একটা খণ্ড পাকিস্তানের মধ্যে থেকেই যায়, আর ভারত কিছু অংশটা পায় আর কি। কাশ্মীর দেখো, রাজা হরি সিং ভারত বা পাকিস্তানে যোগ দিতে চাননি, যদিও কাশ্মীরের সীমান্ত দুটি রাষ্ট্রেরই সংযোগ স্থলে ছিল। এদিকে কাশ্মীরি জনপ্রিয় রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স চেয়েছিল হরি সিং তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেবেন। এক্ষেত্রে ন্যাশনাল কনফারেন্সও কাশ্মীরের ভারত ভক্তি সমর্থন করে। এইরকম পরিস্থিতিতে পাকিস্তানের উপজাতীয় আক্রমণকারীরা কাশ্মীরে ঢুকে পড়লে 1947 খ্রিস্টাব্দের 24 অক্টোবর হরি সিং ভারতের সাহায্য প্রার্থনা করেন। এর পরিপ্রেক্ষিতে 26 অক্টোবর তিনি ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করলেন। ন্যাশনাল কনফারেন্সও খুশি। এই যে ভারত ভক্তির দলিলে যতক্ষণ না স্বাক্ষর করছেন ততক্ষণ ভারতের কিছু করার নেই, কিন্তু উপজাতিরা তাদের দখল করলেও ভারত সেনা পাঠাতে পারছিল না। যখন এই যে 26 অক্টোবর ভারত ভক্তির দলিলে মহারাজা হরি সিং স্বাক্ষর করলেন, তখনই ভারতের পক্ষে কিছু করা সম্ভব। কাশ্মীরের জনসংখ্যার অধিকাংশ ছিল মুসলমান, তাই নেহেরু চেয়েছিলেন সেখানে সৈন্য পাঠানোর আগে একটি গণভোট। কিন্তু যখন বোঝা গেল গণভোট ঘর আগেই গোটা কাশ্মীর পাকিস্তানের দখলে চলে যেতে পারে, তখন নেহেরু বাধ্য হয়ে সৈন্য প্রেরণের সিদ্ধান্ত নিয়েছিলেন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সমস্ত অঞ্চল ভারতীয় বাহিনীর অধীনে আসার আগেই বিষয়টি জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো হয়। নিরাপত্তা পরিষদের নির্দেশে সেখানে যুদ্ধবিরতি হয়। 31 ডিসেম্বর 1948 ঘোষিত হয়। পরবর্তী সময় জাতিপুঞ্জে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পাকিস্তানি বাহিনী কাশ্মীর ছেড়ে চলে গেলে সেখানে গণভোট অনুষ্ঠিত হবে, কিন্তু পাকিস্তান আজ পর্যন্ত কাশ্মীর থেকে সৈন্য প্রত্যাহার না করায় এই সমস্যাটি আজও উভয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমস্যা হিসেবে বিরাজ করছে। এরপর দেখো হায়দ্রাবাদের ভারত ভক্তি। নিজাম শাসিত হায়দ্রাবাদ ছিল একটু বড় রাজ্য। হায়দ্রাবাদের যে শাসক কথা তাকে বলতো নিজাম। নিজাম ও তার অভিজাতরা প্রথমে স্বাধীন থাকার পরিকল্পনা করলেও পরবর্তীকালে তারা পাকিস্তানে যোগ দিতে মনস্থির করে। এ সময় তিনটি ঘটনা হায়দ্রাবাদের পরিস্থিতিকে জটিল করে দিয়েছিল। একদিকে ইত্তিহাদুল মুসলিমিন নামক প্রতিষ্ঠান গঠন করে নিজাম ও অভিজাতরা রাজাকারদের সাহায্যে সন্ত্রাসের শাসন কায়েম করেন। অন্যদিকে কংগ্রেস নিজামের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেয়। পাশাপাশি তেলেঙ্গানা অঞ্চলে কমিউনিস্টরা অভিজাত ও ভূস্বামীদের বিরুদ্ধে সশস্ত্র কৃষক আন্দোলন শুরু করে। এই পরিস্থিতিতে হায়দ্রাবাদে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটলে 1948 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে নেহরু সরকার ভারতের সৈন্যবাহিনী পাঠিয়ে হায়দ্রাবাদ দখল করে নেয়। এবার দেখো জুনাগড়। বর্তমানে গুজরাট অঞ্চলে অবস্থিত এই রাজ্যের অধিকাংশ বাসিন্দা হিন্দু হলে শাসক ছিলেন মুসলমান। পশ্চিমে আরব সাগর ছাড়া অন্য সব দিকে রাজ্যটি ভারতীয় ভূখণ্ড দিয়ে ঘেরা। তার সত্ত্বেও এই রাজ্যের নবাব পাকিস্তানে যোগ দেওয়ার সিদ্ধান্ত করেছিলেন। এখানকার নবাব তিনি মুসলমান, সভাপতি তিনি পাকিস্তানে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, কিন্তু এখানকার জনগণ ছিল হিন্দু, তারা কিন্তু পাকিস্তানে যোগ দেবে না। একটা সমস্যা তৈরি হলো। পাকিস্তানের সিদ্ধান্ত মেনে নিলে রাজ্যের ভিতরেই তীব্র গণ অসন্তোষ শুরু হয়, মানে রাজ্যের জনগণ চায় না তারা পাকিস্তানে যাবে। নবাব পাকিস্তানে পালিয়ে যান। ভারত ঘোষণা করে জনগণের ইচ্ছার অমর্যাদা না করে তাদের মর্যাদা রক্ষার জন্য গণভোট নেওয়া প্রয়োজন। ইতিমধ্যে জুনাগড়ের সঙ্গে ভারত সমস্ত বাণিজ্য বন্ধ করে দিলে সেখানকার খাদ্য পরিস্থিতির অবনতি হতে শুরু করে। এমত অবস্থায় প্যাটেল জুনাগড়ে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিলে সেখানকার প্রশাসন ভারত সরকারকে নিয়ন্ত্রণ গ্রহণের অনুরোধ করে। এই সময় ভারত সরকারের উদ্যোগে জুনাগড়ে একটি গণভোট অনুষ্ঠিত হয়। তাতে সেখানকার 99% বেশি ভোটদাতা ভারতে যোগদানের ইচ্ছা প্রকাশ করলে জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় জানুয়ারি 1949। কারণ গণভোট হলে সেখানকার লোক জনগণ তো চেয়েছিল ভারতে আসতে, অর্থাৎ অটোমেটিক তারা চলে আসে। এবার দেখো দেশীয় মানে একটু সমাজসরণী দেশীয় রাজ হল ভারত ভক্তি। 1947 খ্রিস্টাব্দের 14 জুলাই ভারতের স্বাধীনতা আইন পাশ হয়। 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট ভারতের স্বাধীনতা লাভ।
আর 1947 খ্রিস্টাব্দে অক্টোবর কাশ্মীরের একাংশের ভারতভুক্তি, 1949 খ্রিস্টাব্দে জানুয়ারি জুনাগড় রাজ্যের ভারতভুক্তি, 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি হায়দ্রাবাদ রাজ্যের ভারতভুক্তি। এবার দেখো হায়দ্রাবাদ, নিজাম ওসমান আলী খান স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত করার উপযুক্ত পরিস্থিতি বা সামর্থ্য তার ছিল না। ভারত স্বাধীন হওয়ার আগে থেকে কমিউনিস্টদের উদ্যোগে তেলেঙ্গানা অঞ্চলে এক বিশাল কৃষক আন্দোলন শুরু হয়েছিল। এরই পাশাপাশি ভারত সরকারও হায়দ্রাবাদে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। নিজামের রাজাকার বাহিনীর পক্ষে কৃষক বিদ্রোহ দমন বা ভারতীয় বাহিনীর প্রতিরোধ কোনোটাই করা সম্ভব হয়নি। এমত অবস্থা 1948 খ্রিস্টাব্দে 13 সেপ্টেম্বর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী নেতৃত্বে ভারতীয় বাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করে। নিজাম এর কয়েকদিনের মধ্যে আত্মসমর্পণ করেন এবং হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয় 26শে জানুয়ারি 1950। এরপরে দেখো 1947 খ্রিস্টাব্দে পরবর্তী উদ্বাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ ও বিতর্ক। এই যে দেশভাগ হলো, দেশভাগের ফলে এদেশের লোক ওদেশে চলে যায়, ভারতের লোক পাকিস্তানের লোক ভারতে আসা, একটা দেশই ছিল, কিন্তু দেশভাগের এই যে ভয়াবহ স্মৃতি আজও মানুষের তাড়া করে বেড়াচ্ছে। এই যে দেশভাগ, এই নিয়ে অনেক বিতর্ক হয়। দেখো স্বাধীনতা উত্তর ভারতবর্ষের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ তথা বেদনাদায়ক ঘটনা হলো দেশভাগ এবং তা থেকে উদ্ভূত উদ্বাস্তু সমস্যা। রাতারাতি মানুষ দেশ থেকে উদ্বাস্তু হয়ে গেল আর কি। দেশভাগের পূর্ববর্তী সময় সাম্প্রদায়িক হানাহানিতে মারা গিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। মোট 18 মিলিয়ন মানুষ সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এই যে ভারত পাকিস্তান একই দেশ, অথচ একটা সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে দিল। ভারত ভাই ভাই হিন্দু মুসলমান এদের মধ্যে একটা সাম্প্রদায়িক ব্রিটিশ ঢুকিয়ে দিয়ে গেল, তার ফলশ্রুতি এই দেশভাগ। মোট 18 মিলিয়ন মানুষ সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। গৃহত্যাগে বাধ্য হয়েছিল প্রায় 1 কোটি মানুষ। এই সকল গৃহহীন সহায় সম্বলীন শরণার্থীদের জীবন ছিল দুঃখ, দারিদ্র ও হতাশাচ্ছন্ন। এই করুণ ঘটনার কেন্দ্রে হয়েছে বীভৎস দাঙ্গা। এই দাঙ্গার কারণে ভীত সন্ত্রস্ত মানুষেরা সব হারিয়ে অন্য রাষ্ট্রে গিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ করতে শুরু করেন। পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু আগমনজনিত সমস্যা তীব্র আকার ধারণ করে। 1949 খ্রিস্টাব্দের মধ্যে কেবল পশ্চিমবঙ্গে উপস্থিত হয়েছিল 16 লক্ষ উদ্বাস্তু। মানুষের এই দুর্ভাগ্যের ইতিহাসকে কেবল প্রশাসনের নির্দেশ আর সংখ্যা তত্ত্বের আলোয় বিশ্লেষণ করা সম্ভব নয়। আমাদের মনে রাখতে হবে, দুটি দেশের বিপুল সংখ্যক সংখ্যালঘু পরিবারের কিন্তু দেশভাগের সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে মত দেওয়ার কোনো সুযোগ ছিল না। একটা বিশাল পয়েন্ট, এই যে যেসব লোক এই যে ক্ষতিগ্রস্ত হলো তারা কিন্তু কোনো মত দেয়নি। মত দিয়েছেন নেতা মন্ত্রী, তারা কিন্তু সাধারণ মানুষের কিন্তু এই যে কোন দেশে যাবো, ভারতে না পাকিস্তানে, পাকিস্তান ভাগ হবে, পাকিস্তানে কে কোন রাজ্যে ডুববে, এইগুলো কিন্তু তাদের মতামত কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তাদের কিন্তু পক্ষে বা বিপক্ষে কোনো দিকে মত দেওয়ার অধিকার ছিল না বা সুযোগও ছিল না। যে সমস্ত ব্রিটিশ রাজপুরুষেরা বাংলা এবং পাঞ্জাবের সীমান্ত নির্ধারণের দায়িত্বে ছিলেন, তারা অনেক সময় জনসংখ্যা ধর্মীয় বিন্যাস সম্পর্কে তারা অজ্ঞ ছিলেন। কোন ধর্মের ভিত্তিতে যদি ভাগ হয়, কিন্তু হিন্দু প্রধান অঞ্চল ভারতে না গিয়ে পাকিস্তানে চলে গেল, তারা জানতেই না, ধর্ম বিন্যাস সম্পর্কে কোনো ধারণাই তাদের ছিল না। এর ফলে দুই দেশে এই সংখ্যালঘু সংখ্যা বৃদ্ধি বেড়েছিল ভাগ্য পীড়িত মানুষের সংখ্যাও। দুই দেশের সরকারের কিছু ইতিবাচক উদ্যোগ সত্ত্বেও উক্ত সমস্যার সার্বিক সমাধান পরিলক্ষিত হয়নি। দেখো বাংলা ও পাঞ্জাবের শরণার্থী সমস্যা। 1947 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে শরণার্থী সমস্যার সবচেয়ে তীব্র আকার ধারণ ছিল বাংলা এবং পাঞ্জাব অঞ্চলে। দুটি অঞ্চলের সমস্যার একটা চরিত্রগত পার্থক্য ছিল। পাঞ্জাবের ক্ষেত্রে দেখা যায় ভারত এবং পাকিস্তান উভয় দেশেই দাঙ্গার তীব্রতা ছিল মারাত্মক। ফলে স্বাধীনতার ঠিক পরে পাকিস্তান থেকে বিপুল সংখ্যক শরণার্থী ভারতে আসেন। আবার ভারত থেকে উৎখাত হয়ে পাকিস্তানে যেতে বাধ্য হয়েছিলেন প্রচুর মানুষ। ভারতে তাদের ফেলে যাওয়া সম্পত্তির পরিমাণও কম ছিল না। এবার পাঞ্জাবের ক্ষেত্রে কি হয়, যারা ভারত থেকে চলে গেল পাকিস্তানে, আর পাকিস্তান থেকে ভারতে, তারা সম্পত্তি বিনিময় করে নিল। মানে যারা পাকিস্তানে চলে গেল তাদের সম্পত্তি ভারতীয় যারা আসলো তাদের সাথে বিনিময় করে চলে গেল। ভারত থেকে যারা পাকিস্তানে গেল তারা পাকিস্তানের তাদের সম্পত্তি পেল, আর পাকিস্তান থেকে যারা ভারতে আসে তারা এই যে ভারতের ফেলে আসা সম্পত্তি তারা পেল। তাই এই ভারতে আগত শরণার্থী এই সম্পত্তি দখল করতে পেরেছিলেন। যেহেতু দু জায়গায় প্রায় সমসংখ্যক লোক চলে গেল পাঞ্জাব থেকে, যতটা সংখ্যক লোক পাকিস্তানে গেছে সেরকম পাকিস্তান থেকে তত সংখ্যক লোকই প্রায় পাঞ্জাব এসেছে। তাহলে দুজনের সম্পত্তির একটা ঠিক হিসাব থাকে, সম্পত্তি দখল করতে পেরেছে। কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু তা ঘটেনি। বাংলা থেকে কেউ ভারত থেকে পাকিস্তানে যায়নি, পাকিস্তান থেকে বাংলায় এসেছিল। এর ফলে কি একটা ভারসাম্য থাকলো না। এই সম্পত্তি দখল করতে যেহেতু পেরেছিল পাঞ্জাবে, সেক্ষেত্রে অসুবিধা হয়নি, কিন্তু বাংলার ক্ষেত্রে খুব মারাত্মক অসুবিধা হয়।
তাছাড়া ভাষাগত ঐক্য ছিল বলে পাঞ্জাব ও সিন্ধু থেকে আসা উদ্বাস্তুরা ভারতের হিমাচল প্রদেশ, দিল্লি, রাজস্থান, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশও আশ্রয় নিতে পেরেছিলেন এবং তারা তাদের ভাষা থেকে পাঞ্জাবি ভাষা অসুবিধা হয়নি, সেজন্য তারা সিন্ধু থেকে আসা উদ্বাস্তুরা হিমাচল প্রদেশ, দিল্লি, রাজস্থান, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশও আশ্রয় নিতে পেরেছিলেন। অপরদিকে বাংলার কাছে দেখা যায় পাকিস্তানের তুলনায় ভারতের দাঙ্গা হয়েছিল অনেক তুলনায় কম। তাছাড়া বাঙালি শরণার্থীরা আশ্রয় নিতে চেয়েছিলেন প্রধানত পশ্চিমবঙ্গেই, কারণ তারা তাদের ভাষা বাংলা, তারা পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে গিয়ে তাদের পক্ষে সম্ভব ছিল না। এরপরে বাংলার উদ্বাস্তু সমস্যার চরিত্র ছিল অনেক জটিল। সর্বোপরি পূর্ববঙ্গ অঞ্চল থেকে উৎখাত হয়ে উদ্বাস্তুরা ভারতে এসেছিল 1947 খ্রিস্টাব্দের পরের বছরগুলি ধরে। অনেকদিন, শুধুমাত্র 47 সালে আসেনি, তার পরের বছরগুলোতে অনেক বছর ধরে এসেছিল। বিশেষত 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে ও পরে বিপুল সংখ্যক শরণার্থী পূর্ব পাকিস্তান, বর্তমানে যেটা বাংলাদেশ, থেকে ভারতে আসেন। ফলে বাংলার উদ্বাস্তু সমস্যা সরকারের কাছে একটি দীর্ঘস্থায়ী ও ধারাবাহিক সমস্যা হয়ে উঠেছিল। আর নেহেরুর ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু নেহেরুর একটা উদ্যোগ ঠিক ছিল না। নেহেরু বাংলা শরণার্থীদের কিন্তু ঠিকমতো ব্যবহার করতে পারেনি, ঠিকমতো তাদের আশ্রয় দিতে ব্যর্থ হয় এবং নেহেরু চেয়েছিলেন যে বাংলা থেকে, পূর্ব বাংলা থেকে যেন কেউ এই দেশে না আসে। উদ্বাস্তু জনজীবন ভাষাগত নৈকট্য দরুন পাঞ্জাব ও সিন্ধু প্রদেশ থেকে আগত শরণার্থীরা হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান ও দিল্লিতে বসবাস করতে থাকেন। পূর্ব পাকিস্তান থেকে আসা আগত শরণার্থীরা ভাষা ও সংস্কৃতিগত কারণে পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরায় বসবাস শুরু করেন, কিন্তু ক্রমে জনসংখ্যার চাপ বাড়তে থাকায় এদের একাংশকে ওড়িশার দণ্ডকারণ্য ও আন্দামানে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বলে জনসংখ্যা চাপ বেড়ে গেছে, তাহলে এইসব শরণার্থীদের কোথায় পাঠানো হবে? ওড়িশার দণ্ডকারণ্য আর আন্দামানে। কিন্তু উদ্বাস্তুদের অনেকে এই সিদ্ধান্ত মেনে নিতে না চাইলে সমস্যা গভীর আকার ধারণ করে। সকল উদ্বাস্তুকে জমি বা বাসস্থান দেওয়া সম্ভব হয়নি। বহু সংখ্যক উদ্বাস্তু পরিবার সুদীর্ঘকাল জবরদখল করা কলোনি অঞ্চল কিংবা শরণার্থী শিবিরে কাটাতে বাধ্য হয়েছিল। উদ্বাস্তু সমস্যা ভারতীয় অর্থনীতির উপর বিশাল চাপ সৃষ্টি করেছিল। তাছাড়া সরকার অনেক কিছু উদাসীন ছিল বা সমস্যার গভীর যেতে চায়নি। সরকারও ঠিকমতো দেখেনি, এদের সমস্যাগুলো সরকার ঠিকমতো দেখেনি, আর কি দেখভাল করেনি এক কথায়। দেশভাগ ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায় পুত্র এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন 19বিংশ শতাব্দীর 30-এর দশকের শেষ দিকে। তিনি সর্বভারতীয় হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি ছিলেন। দেশভাগের সময় সোহরাবর্দী এবং আবুল হাসিমের মতো মুসলিম লীগ নেতা, বেঙ্গল কংগ্রেসের কিরণ শঙ্কর রায় এবং শরৎচন্দ্র বসুর সঙ্গে একযোগে স্বাধীন অখণ্ড বাংলা প্রদেশ গড়ে তোলার একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তীব্র বিরোধিতা করেন অখণ্ড বাংলাদেশ গড়ে তোলার সিদ্ধান্তের বিরুদ্ধে। সম মানসিকতার নেতৃবৃন্দের সহযোগিতায় তিনি আন্দোলন গড়ে তোলেন। বর্তমানে অনেকেই মনে করেন বাংলা ভার হওয়ার দায় বা কৃতিত্ব অনেকাংশেই তারই পাওনা। স্বাধীনতার পর শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে নেহরুর মন্ত্রিসভায় তিনি যোগ দিয়েছিলেন, কিন্তু পূর্ব পাকিস্তানের সংখ্যালঘুদের উপর অত্যাচারে তিনি প্রতিবাদী হয়ে ওঠেন। শেষ পর্যন্ত 1950 খ্রিস্টাব্দে নেহরু লিয়াকাত চুক্তির বিরোধিতায় তিনি মন্ত্রীপদ ত্যাগ করেন এবং ভারতীয় জনসংঘ নামক দল গড়ে তোলেন, যেটা এখন বিজেপি দল হয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি হয়েছে আর কি। এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি কিন্তু প্রচুর চেষ্টা করেছিলেন। এই যে নেহরু মন্ত্রিসভায় যে যোগ দিলেও তিনি কি করলেন, এই যে স্বাধীনতার পর শিল্প সরবরাহ মন্ত্রী হিসেবে মন্ত্রিসভা যোগ দিলেও কিন্তু এই যে 1950 খ্রিস্টাব্দে নেহরু লিয়াকাত চুক্তি, এই চুক্তি তিনি বিরোধিতা করেন এবং মন্ত্রিসভা ত্যাগ করেন। এই যে নেহরু লিয়াকাত চুক্তি হয়ে আদৌ কোনো লাভ কিন্তু হয়নি। সরকারি উদ্যোগ ও বিতর্ক দেখো। স্বাধীনতার পর ভারত পাকিস্তান উভয় রাষ্ট্র সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়াস শুরু করে। সেই রকম 1950 খ্রিস্টাব্দে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকাত আলী খান এর মধ্যে নেহরু লিয়াকাত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আশা করা হয় এতে উদ্বাস্তু আগমন খানিকখানি কমবে, কিন্তু এতে নিরাপত্তা সুনিশ্চিত না হয় পূর্ব পাকিস্তানের হিন্দুরা পূর্বের মতো এদেশে চলে আসতে থাকে। তাহলে নেহরু লিয়াকাত চুক্তির কি লাভ হলো? এই ক্ষেত্রে কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ঠিকই করেছিলেন, কারণ এতে কিন্তু নেহরু লিয়াকাত চুক্তির ফলে যারা পূর্ব পাকিস্তান থেকে আসলো সেই সাধারণ মানুষের কোনো সমস্যা কিন্তু সমাধান হলো না। তারা কিন্তু পাকিস্তান থেকে হিন্দুরা আসতেই থাকলো আগের মতো। তাহলে চুক্তি করার দরকারটা কি ছিল? তাছাড়া ভারত সরকারের অনেক মন্ত্রী এই চুক্তিতে আস্থা ছিল না। সংখ্যালঘু কমিশন গঠনের প্রতিশ্রুতির সফল রূপায়ণ হয়নি। উদ্বাস্তু সমস্যা নিয়ে সরকারের ঢিলেমির মনোভাব এবং উদারনীতির অভাব সমস্যাকে জটিল করে তোলে। উদ্বাস্তু সমস্যা বাংলা তথা ভারতের অনগ্রসরতা ও দুর্দশার অন্যতম বড় কারণ। মূলত এই সকল ছিন্নমূল জনসাধারণ ক্ষোভ গিয়ে পড়েছিল সরকারের উপর। তাছাড়া সরকারের দণ্ডকারণ বা আন্দামান পাঠানোর পরিকল্পনা তীব্র বিরোধের সম্মুখীন হয়েছিল, শেষ পর্যন্ত ব্যর্থ। এবং সরকার কি করে তখন জোর করে এইসব লোকদের ধরে নিয়ে দণ্ডকরণ বা আন্দামানে পাঠানো হয়, কিন্তু সেই সব সাধারণ মানুষ সেখানে কিন্তু তারা বসবাসের উপযুক্ত জায়গায় তারা পায়নি।
তবে একথা ঠিক যে নেহরু সরকার উদ্বাস্তুদের পুনর্বাসনের সমস্যাকে গুরুত্ব দিয়ে তার সমাধানের প্রয়াস চালিয়েছিল। যদিও বলা হয়ে থাকে পশ্চিমের শরণার্থীদের প্রতি যে উদার মনোভাব নেহরু দেখিয়েছিলেন, পূর্বের শরণার্থীদের ক্ষেত্রে সেই উদারতা তিনি দেখাননি। এই যে পশ্চিমের শরণার্থী মানে যারা চলে আসলো পাঞ্জাব বা আশেপাশের যে সব জায়গায় চলে আসলো, তাদের প্রতি যে ব্যবহারটা তিনি করেছিলেন, বাংলার ক্ষেত্রে কিন্তু তিনি সেই ব্যবহার করেননি। এক কথায় বলা যায় পূর্বের শরণার্থীর প্রতি তিনি প্রচন্ড উদাসীন ছিলেন। কিন্তু একথা সত্য যে উদ্বাস্তুদের ত্রাণের ব্যবস্থা, নতুন করে বসবাস তথা পুনর্বাসনের ব্যবস্থা করা খুব সহজ কাজ ছিল না। এক্ষেত্রে ভারত সরকার অনেকটাই সফল হয়েছিল। পুনর্বাসনের পাশাপাশি অবস্থান করেছিল শিক্ষা, কর্মসংস্থানের মতো গুরুতর সমস্যা। পশ্চিম সীমান্তের সমস্যা দ্রুত সমাধান হলো, পূর্ব সীমান্তের সমস্যার পাকাপাকি সমাধান হয়নি, যেহেতু এখানে কাজটা ছিল অনেক কঠিন এবং দীর্ঘস্থায়ী। এবার দেখো মরিচঝাপির উদ্বাস্তু সমস্যা। ভারতের পূর্ব সীমান্ত অর্থাৎ পশ্চিমবঙ্গে দীর্ঘস্থায়ী উদ্বাস্তু সমস্যার একটা দৃষ্টান্ত মরিচঝাপির ঘটনা। আগেই বলা আছে পূর্ববঙ্গে থেকে ভারতে উদ্বাস্তু আগমন স্বাধীনতার অনেক বছর পরে অব্যাহত ছিল। পরবর্তীকালে আসা উদ্বাস্তুদের একটি অংশকে আশ্রয় দেওয়া হয়েছিল ওড়িশার ও মধ্যপ্রদেশের দণ্ডকারণ্য অঞ্চলে। এদের অনেকেই নিজের ভাষা ও সংস্কৃতির মানুষের সঙ্গে থাকার স্বাভাবিক আকাঙ্ক্ষায় পশ্চিমবঙ্গে আশ্রয় চেয়েছিলেন। 1978 খ্রিস্টাব্দে প্রায় 1.5 লক্ষ উদ্বাস্তু দণ্ডকারণ্য থেকে পশ্চিমবঙ্গে চলে আসেন এবং দক্ষিণ 24 পরগনার মরিচঝাপিতে আশ্রয় গ্রহণ করেন। মরিচঝাপি ছিল একটা সংরক্ষিত বনাঞ্চল। পশ্চিমবঙ্গ সরকার এই অঞ্চলের উদ্বাস্তুদের দণ্ডকারণ্যে ফেরত পাঠানোর চেষ্টা করে। যেহেতু সংরক্ষিত বনাঞ্চল, পশ্চিমবঙ্গ তখনকার সরকার কি চেয়েছিল যে না, এখানে এদের রাখা যাবে না, এদের দণ্ডকারণ্যে ফেরত পাঠানো হবে। 1979 খ্রিস্টাব্দে 24 জানুয়ারি থেকে মরিচঝাপিতে 144 ধারা এবং অর্থনৈতিক অবরোধ চালু করা হয় এবং তাদের উপরে নৃশংস অত্যাচার শুরু হয়। এক কথায় এই যে সরকারি অত্যাচার, এই মরিচঝাপির ঘটনা আমাদের কিন্তু ব্যথিত করে আর কি। 1979 খ্রিস্টাব্দে 24 জানুয়ারি থেকে মরিচঝাপিতে 144 ধারায় সাধারণ মানুষের উপর 144 ধারা এবং অর্থনৈতিক অবরোধ চালু করা হয় যাতে তারা না খেয়ে মরে, এক কথায়। এবং 21 জানুয়ারি পুলিশ এবং দ্বীপবাসীর মধ্যে সংঘর্ষ এবং পুলিশ গুলি চালায় এবং নিরীহ সাধারণ মানুষের উপরে পুলিশ গুলি চালায়। ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট ঘোষণা করে মরিচঝাপির উদ্বাস্তুদের পানীয় জল ও খাদ্য সরবরাহ বন্ধ করার অধিকার সরকারের নেই। হাইকোর্ট বাধ্য হয়ে ঘোষণা করে যে এই যে উদ্বাস্তু, এরাও তো মানুষ, তাহলে এই মানুষের উপরে এইভাবে অত্যাচার করে তাদের পানীয় জল দেওয়ার ব্যবস্থা নেই, তাদের খাদ্য সরবরাহ বন্ধ করে দিতে সরকার পারে না। এই অমানবিক সিদ্ধান্ত সরকার নিতে পারে না। তখন সরকারের কানে একটু টনক নড়ল। সরকার তখন বুঝতে পারলো যে আমাদের অন্যায় হয়েছে আর কি। অর্থনৈতিক অবরোধ ব্যর্থ হলে সরকার উদ্বাস্তুদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। উদ্বাস্তুদের একটি অংশকে দণ্ডকারণ্যে ফেরত পাঠানো সম্ভব হলেও অনেকে শিয়ালদা থেকে বারাসাতের মধ্যবর্তী অঞ্চলে থেকে গিয়েছিলেন এবং তারা এই শিয়ালদা থেকে বারাসাতের মধ্যবর্তী অঞ্চলের মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন। সেই সব পরিবারের কেউ যদি আজও থেকে থাকে, তাদের সাথে যদি কেউ যোগাযোগ করা হয়, তাহলে বুঝতে পারা যাবে যে তাদের কি অসহনীয় যন্ত্রণা তারা ভোগ করেছিলেন। এবং এই দেশভাগ, এই উদ্বাস্তু সমস্যা, এই সমস্যার সমাধান আজও সম্ভব নয়। মানুষকে কতটা ব্যথিত করে এটা। আত্মজীবনী ও স্মৃতিকথা দেশভাগ। অনেকে মনে করেন সরকারি চুক্তি আর নির্দেশনামার বিবরণে বা ঐতিহাসিকদের সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে দেশভাগের ফলে ছিন্নমূল মানুষের যন্ত্রণার ছবি অস্পষ্ট হয়ে যায়। এই কারণে দেশভাগের বেদনাকে ঘনিষ্ঠভাবে বোঝার চেষ্টায় ঐতিহাসিকরা স্মৃতিকথা বা আত্মজীবনীমূলক রচনাগুলোর উপর নির্ভর করেছেন। এই ধরনের রচনাকে প্রথম দুটি ভাগে ভাগ করা যায়। একটি করেছে সরাসরি আত্মজীবনীমূলক রচনা, যেমন সুনন্দা শিকদারের দয়াময়ীর কথা, সেমন্তী ঘোষের দেশভাগ স্মৃতি ও স্তব্ধতা বা মিহির সেনগুপ্তর বিষাদ বৃক্ষ। অন্যদিকে রয়েছে সাক্ষাৎকারের মাধ্যমে গড়ে তোলা স্মৃতিকথা সংকলন, যেমন উর্বশী বুটালিয়া সম্পাদিত দ্য আদার সাইড অফ সাইলেন্স, ভয়েসেস ফ্রম দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, কিংবা জয়ন্তী বসুর রিকনস্ট্রাক্টিং দ্য বেঙ্গল পার্টিশন। অবশ্য শ্রীমতী বসুর গ্রন্থে স্মৃতিকথাগুলিকে বিশ্লেষণ করা হয়েছে মনোসমীক্ষণের পদ্ধতি অনুযায়ী। এই স্মৃতিকথাগুলো থেকে পূর্ব ভারত এবং পশ্চিম ভারতের দেশভাগের যন্ত্রণাবিদ্ধ মানুষের দু ধরনের ছবি পাওয়া যায়। পাঞ্জাব অঞ্চলের স্মৃতিকথায় প্রত্যক্ষ দাঙ্গা, হিংস্রতা এবং মৃত্যুর বিবরণ অনেক বেশি। এছাড়া খুশবন্ত সিং এর এ ট্রেন টু পাকিস্তান কিংবা চৌধুরী খালিকুজ্জামানের পাথওয়ে টু পাকিস্তান প্রভৃতি গ্রন্থ উঠে এসেছে তৎকালীন জনজীবনের করুণ চিত্র। অন্যদিকে বাংলার ক্ষেত্রে দেখা যায় একটা আতঙ্ক এবং দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হওয়ার বেদনা। তবে সামগ্রিকভাবে এই স্মৃতিকথাগুলি যে আমাদের সংখ্যা শ্রেণীর আড়ালে থাকা আসল মানুষকে চিনে নিতে সাহায্য করে সে বিষয়ে সন্দেহ নেই। এবার তো 1960 খ্রিস্টাব্দে বাংলা ও পাঞ্জাবের শরণার্থীদের ভারতে আগমন আর 1950 খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকাত চুক্তি। এরপর দেখো ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য পুনর্গঠনের উদ্যোগ সমস্যা তখনও মিটছে না। নতুন স্বায়ত্তশাসীন দেশ, কিন্তু সমস্যা লেগেই আছে। তার মধ্যে এবার শুরু হলো ভাষার ভিত্তিতে। দেখো স্বাধীনতা উত্তর
ভারতে উন্নয়ন ও নির্মাণের কাজ শুরু হওয়ার পাশাপাশি অনেকগুলি গুরুতর সমস্যা দেখা দিয়েছিল, যেগুলোর মধ্যে অন্যতম ছিল ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য পুনর্গঠনের উদ্যোগ। ভারত বহু ভাষাভাষী মানুষ ও সংস্কৃতির দেশ, কিন্তু ব্রিটিশ সরকার প্রশাসনিক সুযোগ সুবিধাকে অগ্রাধিকার দিয়ে প্রদেশগুলি গঠন করেছিলেন। ফলে এক দেশের প্রদেশের অভ্যন্তরে বহু ভাষাভাষী মানুষজন বাস করত। ব্রিটিশরা যেভাবে ভাগ করেছিল, প্রদেশ করেছিল, সেখানে এক ভাষাভাষী লোক অনেক গুজরাটি বলে, পাঞ্জাবি বলে, তার একটা জায়গায় এরকম আর কি। তাই স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবি উঠছিল। যদি ভাষার ভিত্তিতে রাজ্য গঠন হয় তাহলে অনেক সুবিধা হবে, এইটাই দাবি সবার। ভাষাভিত্তিক রাজ্য গঠনের পক্ষে যুক্তি ছিল বেশ জোরালো, কারণ ভাষার সঙ্গে সংস্কৃতির যোগ গভীর। স্বাধীনতার পর ভারতীয় গণপরিষদের দাবি উঠেছিল, কিন্তু জাতীয় নেতারা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কাজে ব্যস্ত থাকায় এই দিকটির প্রতি সেভাবে নজর দেননি। 1948 খ্রিস্টাব্দে ভারত সরকার বিচারপতি এস কে দারের নেতৃত্বে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠন করে বিষয়টি নিয়ে অনুসন্ধান চালায়। যদিও কমিশন ভাষাভিত্তিক প্রদেশ গঠনের বিপক্ষে মত প্রদর্শন করে, কিন্তু দক্ষিণের একটি প্রদেশ থেকে পুনরায় ভাষাভিত্তিক প্রদেশের গঠনের দাবি উঠলে জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল ও পট্টবী সীতারামাইয়াকে নিয়ে অন্য একটি কমিটি গঠিত হয়। এই কমিটি বাস্তব পরিস্থিতি বিবেচনা করে ভাষাভিত্তিক রাজ্য গঠনের পক্ষে রায় দেয়। এরপর ভাষাভিত্তিক রাজ্যের দাবিতে আন্দোলন আরো জোরালো হয়ে ওঠে। 1950 থেকে 60-এর দশকে একাধিক প্রদেশে এ ধরনের আন্দোলন দেখা যায়। সমস্যা দেখো, 1952 খ্রিস্টাব্দে প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী শ্রী রামালু স্বতন্ত্র অন্ধ্র রাজ্যের দাবিতে আমরণ অনশন শুরু করেন এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। সমগ্র অন্ধ্রে দাঙ্গা হাঙ্গামা শুরু হলে সরকার অন্ধ্ররাজ্য গঠনে সম্মতি দানে বাধ্য হয়। 1953 খ্রিস্টাব্দে অন্ধ্র ও তামিলনাড়ু পৃথক রাজ্য হিসেবে গঠিত হয়। এরপর অন্যান্য প্রদেশ ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি নিয়ে আন্দোলন তীব্র আকার ধারণ করে। বাধ্য হয়ে সরকার 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে। 1955 খ্রিস্টাব্দে কমিশন তার প্রতিবেদন পেশ করে। 1956 খ্রিস্টাব্দে নেহরু সরকার রাজ্য পুনর্গঠন আইন পাশ করে 14টি রাজ্য, 2টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের ব্যবস্থা করে। মহারাষ্ট্রে এই আইনের তীব্র বিরোধিতা করা হয়, সেখানে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়। অবশেষে মহারাষ্ট্রকে ভেঙে 2টি পৃথক রাজ্য মহারাষ্ট্র গুজরাট গঠন করা হয় 1960-এ। 1963 খ্রিস্টাব্দে নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা লাভ করে। পাঞ্জাব এ ধরনের সমস্যা দেখা দিয়েছিল, সেখানে পাঞ্জাবি ও হিন্দি ভাষীদের মধ্যে ভাষাভিত্তিক রাজ্য গঠন নিয়ে মতভেদ দেখা দেয়। অনেক স্থানে সাম্প্রদায়িক সমস্যা দেখা দেয়। পাঞ্জাবি ভাষীরা ছিলেন শিখ ও হিন্দি ভাষীরা ছিলেন হিন্দু, কিন্তু নেহরু ধর্মের ভিত্তিতে রাজ্য গঠনের দাবির তীব্র বিরোধিতা জানান। পাঞ্জাবিরা ভাষাকে হাতিয়ার করে ধর্মের ভিত্তিতে শিখ রাজ্য গঠনের প্রচেষ্টা চালিয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত 1966 খ্রিস্টাব্দে পাঞ্জাব দ্বিধাবিভক্ত হয়ে পাঞ্জাব ও হরিয়ানা গঠিত হয়। এবার দেখো রাজ্য পুনর্গঠন কমিশন ও আইন 1953 থেকে 56। 1950-এর দশকের সূচনা থেকে ভারতের একাধিক প্রদেশ ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবি জোরালো হতে থাকে। জওহরলাল নেহরু আন্দোলনের সমর্থন করলেও সেটিকে কেন্দ্র করে হিংসার প্রসারকে তিনি কোনো মতে সমর্থন করেননি। 1953 খ্রিস্টাব্দে তিনি রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন, যার সদস্য হলেন ফজল আলী, কে এম পানিক্কর ও হৃদয়নাথ কুঞ্জুর। 1950 খ্রিস্টাব্দে কমিশন তার প্রতিবেদন পেশ করেছিল। ওই প্রতিবেদনের উপর ভিত্তি করে 1956 খ্রিস্টাব্দে নেহরু রাজ্য পুনর্গঠন আইন পাশ করেন। এটিতে 14টি রাজ্য, 2টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কথা বলা হয়। এবার দেখো এটার মূল্যায়ন দেখো। বিভিন্ন অঞ্চলে একটানা আন্দোলন চলার পর জনগণের দাবি মেনে নিয়ে ভাষাভিত্তিক রাজ্য গঠন করা হয়েছিল। এইভাবে জাতীয় নেতৃত্ব জনগণের একটি প্রধান ক্ষোভের কারণ দূর করে জাতীয় ঐক্যকে শক্তিশালী করেছিলেন। ভাষাভিত্তিক রাজ্য গঠিত হলো যুক্তরাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়নি, কিংবা অর্থনৈতিক উন্নয়নের কাজ ব্যাহত হয়নি। এই যে ভাষাভিত্তিক রাজ্য গঠন করে কোনো রকম সমস্যা হয়নি এবং এটা ভালোই হয়েছে। ভাষাভিত্তিক রাজ্য গঠিত হওয়ার ফলে ভারত আরো শক্তিশালী হয়েছিল। তবে এভাবে পুনর্গঠনের ফলে ভারতের যাবতীয় সমস্যার সমাধান হয়নি। বিভিন্ন রাজ্যের ভাষাগত সমস্যা বা দাবি পরবর্তীকালেও লক্ষ্য করা গেছে। উদাহরণ হিসেবে স্বাধীন তেলেঙ্গানার দাবি কথা বলা যেতে পারে। ভাষা নিয়ে উগ্র প্রাদেশিকতা আজও আছে, তবে মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে জাতীয় ঐক্যকে দুর্বল করার প্রয়াস চালায়। এবার দেখো সংবিধান স্বীকৃত ভাষা সমূহ 1964 পর্যন্ত আর কি। স্বাধীনতা লাভ ও সংবিধান রচনার পর জাতীয় আঞ্চলিক ভাষা সম্পর্কে উল্লেখযোগ্য সিদ্ধান্ত গৃহীত হয়। ভারতীয় সংবিধান কোন নির্দিষ্ট ভাষাকে অথবা জাতীয় অথবা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দান করেননি। কেন্দ্রীয় সরকারের কার্যাবলী সম্পাদনের জন্য হিন্দি ও ইংরেজি উভয় ভাষায় ব্যবহার ছিল লক্ষণীয়। কেন্দ্রীয় সরকারের যে কাজ হবে সেটা হিন্দিতে হবে বা ইংরেজিতে হবে। তবে রাজ্যগুলো তাদের নিজস্ব সরকারি কার্যকলাপ আঞ্চলিক ভাষার মাধ্যমে সম্পাদনের অধিকার করতে পারত এবং রাজ্যগুলো তাদের নিজস্ব অঞ্চলের নিজস্ব ভাষা ব্যবহার করতে পারবে। যদি 1950 খ্রিস্টাব্দে হিন্দিকে সরকারি ভাষা হিসেবে ব্যবহার করার প্রস্তাব গৃহীত হয়েছিল, কিন্তু অহিন্দিভাষী রাষ্ট্রসমূহের বিরোধিতায় তা কার্যকর হয়নি। 1963 খ্রিস্টাব্দে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট অনুসারে ইংরেজির ব্যবহার অব্যাহত ছিল। এছাড়া অন্যান্য আঞ্চলিক ভাষাগুলোর মধ্যে স্বীকৃত হয়েছিল 14টি ভাষা, যেমন পাঞ্জাবি, নেপালি, বাংলা, উড়িয়া, তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড়, গুজরাটি, মারাঠি প্রভৃতি। এছাড়া পূর্ব ভারতে খাসি, মিজো, নাগা এবং পন্ডিচেরিতে ফরাসি ভাষাও সংবিধান স্বীকৃতি লাভ করেছিল।
এবার সময় সারণী দেখো, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন উদ্যোগ ও বিতর্ক। 1948 খ্রিস্টাব্দে ভাষা ভিত্তিক প্রদেশ কমিশন গঠন। 1952 খ্রিস্টাব্দ শ্রী রামালুর আমরণ অনশন। 1953 খ্রিস্টাব্দ অন্ধ্র ও তামিলনাড়ুর বিভাজন। 1953 খ্রিস্টাব্দ রাজ্য পুনর্গঠন কমিশন গঠন। 1956 খ্রিস্টাব্দ রাজ্য পুনর্গঠন আইন পাস। 1960 খ্রিস্টাব্দ মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য গঠন। 1963 খ্রিস্টাব্দ নাগাল্যান্ড রাজ্যের উৎপত্তি। 1966 খ্রিস্টাব্দে পাঞ্জাবের বিভাজন। এই চ্যাপ্টারে পুরো শেষ হয়ে গেল এবং পুরো বইটার একটা পরিভাষা কোশ্চেন গ্লোসারি শোনো। নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, সমাজের নিচের তলায় মানুষের দৃষ্টিতে ইতিহাসকে বিশ্লেষণ। এটা হচ্ছে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা। তোমাদের প্রশ্ন আসে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা কি? আসলে সমাজের নিচের তলার মানুষ মানে সাধারণ মানুষ, তাদের দৃষ্টিতে ইতিহাসকে বিশ্লেষণ করা, রাজা রাজার কাহিনী নিয়ে নয়। সামাজিক ইতিহাস কাকে বলে? রাজনীতি ও অর্থনীতি নির্ভর দৃষ্টিভঙ্গির বাইরে সমাজ এবং সমাজের সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে লিখিত ইতিহাস হচ্ছে সামাজিক ইতিহাস। সাময়িক পত্র নির্দিষ্ট সমান্তরে প্রকাশিত বর্তমান ঘটনাবলী সংক্রান্ত পত্রিকা, তাকে বলা হয় সাময়িক পত্র। প্রাচ্যবিদ বা ওরিয়েন্টালিস্ট, ভারত তথা পূর্ব দেশীয় ভাষা সভ্যতা ও সংস্কৃতি নিয়ে কর্মরত ব্যক্তিবর্গ, তাদের বলা হয় প্রাচ্যবিদ বা ওরিয়েন্টালিস্ট। আর পাশ্চাত্যবিদ বা অ্যাংলিসিস্ট কারা? পাশ্চাত্য বা ইউরোপীয় শিক্ষা সংস্কৃতি জ্ঞান বিজ্ঞান বিষয়ে কর্মরত ব্যক্তিবর্গকে বলা হয় পাশ্চাত্যবিদ বা অ্যাংলিসিস্ট। নব্যবঙ্গীয় করা? ডিরোজিওর অনুগামী পাশ্চাত্য শিক্ষিত ব্যক্তিবর্গ, তারাই নব্যবঙ্গীয়। নবজাগরণ কি? যুক্তিবাদার আলোকে সামাজিক অর্থনৈতিক বা রাজনৈতিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনই নবজাগরণ। সতীদাহ প্রথা, স্বামীর চলন্ত চিতায় জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারার বর্বর কথা ছিল সতীদাহ প্রথা। সংরক্ষিত অরণ্য জিনিসটা কি? সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ও সুরক্ষিত বনাঞ্চল, সরকারি নির্দেশবিধ এই অঞ্চলে প্রবেশ নিষিদ্ধ, এটা হচ্ছে সংরক্ষিত অরণ্য। বিপ্লব, প্রচলিত কোন ব্যবস্থার ব্যাপক দ্রুত ও আমূল পরিবর্তন হলো বিপ্লব। আর বিদ্রোহ কি? তোমাদের প্রশ্ন আসে বিপ্লব আর বিদ্রোহ কি? বিদ্রোহ হচ্ছে কোন প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের দাবিতে জনসমষ্টির আন্দোলন, এর সামরিক চরিত্র নাও থাকতে পারে। পাইকান কাকে বলে? পাইকদের ভোগ করা নিষ্কর জমি, যারা তো কোনো কর দিতে হতো না, তাই হচ্ছে পাইকান। দিকু, সাঁওতাল সম্প্রদায় অধ্যুষিত অঞ্চলে অবস্থানকারী বহিরাগত ব্যবসায়ী মহাজন অন্যান্য জীবিকাধারী ব্যক্তিদের সাঁওতালরা এই নামে অভিহিত করত। এর স্থানীয় অর্থ ছিল প্রতারক। দিকু মানে স্থানীয় অর্থে কি? দিকু মানে প্রতারক। দামিনী কোহ, সাঁওতাল অধ্যুষিত অঞ্চলের স্থানীয় শব্দ, যার অর্থ পাহাড়ের প্রান্ত দেশ। হুল শব্দের অর্থে কি? সাঁওতাল উপজাতি ভাষায় বিদ্রোহকে অভিহিত করা হয় হুল বলে। হুল। বেট বেগারি দেখো, মুন্ডা অধিবাসী কর্তৃক বহিরাগত মহাজন ও ভূস্বামীদের জমিতে বিনা পারিশ্রমিকে শ্রমদান, তাকে বলা হতো বেট বেকারি। খুদকাঠি প্রথা, আদিবাসী অধ্যুষিত অঞ্চলে মুন্ডাদের জমিতে যৌথ মালিকানা প্রথা, এটাকে বলা হতো খুদকাঠি প্রথা। সবাই যৌথ মালিকানা, জমিতে সবার মালিকানা থাকবে আর কি, যৌথ মালিকানা। দারুল হারব মানে বিদর্ভ বা অমুসলমানদের বাসস্থান। দারুল ইসলাম মুসলিম ধর্মাবলম্বীদের বাসভূমি, সেটা হচ্ছে দারুল ইসলাম। তারিকা ই মোহাম্মদিয়া আক্ষরিক অর্থে মোহাম্মদের নির্দিষ্ট পথ বা মুসলিম পুনরুজ্জীবনবাদী ওয়াহাবি আন্দোলন এই নামে পরিচিত। দাদন, নীল চাষের জন্য নীল কুঠিয়াল কর্তৃক নীল চাষীদের প্রদত্ত অগ্রিমর্ত, তাকে বলা হতো দাদন। উলগুলান, উলগুলান শব্দের আক্ষরিক অর্থ ভয়ঙ্কর বিশৃঙ্খলা। মুন্ডা সমাজের স্থানীয় ভাষায় বিদ্রোহ এই নামে অভিহিত হতো। জাতীয়তাবাদ দেখো, স্বদেশিতকতার ভাবাবেগ, দেশ ও জাতির প্রতি আনুগত্য এবং ভালোবাসা। ভাইসরয়, ব্রিটিশ শাসিত ভারতের সর্বোচ্চ পদে থাকা রাজ প্রতিনিধি বিশেষ। প্রতি বিপ্লব, কোন বিপ্লবের বিরুদ্ধচারী ব্যক্তিদের দ্বারা পরিচালিত অপর একটি বিপ্লব। বুদ্ধিজীবী, বিদ্যাদান বা বিদ্যাচর্চা করাই যাদের প্রধান জীবিকা। জাতি তত্ত্ব, মানব জাতির বিভিন্ন শ্রেণীর বৈশিষ্ট্য এবং সেই বিষয়ক তত্ত্ব। ব্যঙ্গচিত্র, কোন বিশেষ ঘটনা বা বিষয় কেন্দ্রিক বিদ্রুপাত্মক চিত্র বিশেষ। প্রাগৈতিহাসিক যুগ, লিখিত ইতিহাস রচনা পূর্ববর্তী সময়, যখনকার ইতিহাস জানার জন্য শুধুমাত্র ভূতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করতে হয়। ছাপাখানা, বই বা সংবাদপত্র ছাপা হয় যে স্থানে। চরমপন্থী বা সশস্ত্র আন্দোলনের বিশ্বাসী ব্যক্তি। টোল, পাঠশালা বিশেষ যেখানে সংস্কৃত ব্যাকরণ শাস্ত্র ইত্যাদি পাঠদান করা হয়। মক্তব, ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রাথমিক বিদ্যালয়। বঙ্গভঙ্গ, ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দুর্বল করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার কর্তৃক বাংলাকে দ্বিখণ্ডিত করার বিশেষ ব্যবস্থা। বয়কট, স্বদেশী আন্দোলন পর্বে সমস্ত বৈদেশিক দ্রব্য, খেতাব, স্কুল কলেজ অফিস বর্জনের নীতি বিশেষ। কার্লাইল সার্কুলার, শিক্ষা সচিব R.W. কার্লাইল কর্তৃক প্রকাশিত নির্দেশনামা, যার দ্বারা স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের স্কুল কলেজ থেকে বহিষ্কারের কথা ঘোষিত হয়। অ্যান্টি সার্কুলার সোসাইটি, শচীন্দ্রনাথ বসুর নেতৃত্বে গঠিত কার্লাইল সার্কুলার বিরোধী সংস্থা, সেটা হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি। স্বায়ত্তশাসন কি? স্বজাতীয় ব্যক্তিবর্গ কর্তৃক শাসিত শাসন ব্যবস্থা, সেটা হচ্ছে স্বায়ত্তশাসন।
এবার একটু কালপঞ্জি জানো এই পুরো বইটার। 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, 1763 থেকে 72 খ্রিস্টাব্দ চুয়াড় বিদ্রোহের প্রথম পর্ব, 1795 থেকে 1816 খ্রিস্টাব্দ চুয়াড় বিদ্রোহ দ্বিতীয় পর্ব, 1800 খ্রিস্টাব্দ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা, 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা। তোমাদের প্রশ্ন আসে কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়? 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়। 1818 থেকে 1906 খ্রিস্টাব্দ ফরাজি আন্দোলন, 1818 খ্রিস্টাব্দে কলকাতা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা, 1819 খ্রিস্টাব্দে ভিল বিদ্রোহ, 1821 খ্রিস্টাব্দ হো বিদ্রোহ, 1825 থেকে 27 খ্রিস্টাব্দ পাগলা পন্থীদের বিদ্রোহ, 1831 থেকে 33 খ্রিস্টাব্দ কোল বিদ্রোহ, 1835 খ্রিস্টাব্দ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। তোমাদের প্রশ্ন আসে অনেক জায়গায় চাকরির ক্ষেত্রে, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। 1838 খ্রিস্টাব্দ জমিদার সভা প্রতিষ্ঠা, 1854 খ্রিস্টাব্দ উডের নির্দেশনামা, 1855 থেকে 56 খ্রিস্টাব্দ সাঁওতাল বিদ্রোহ, 1857 খ্রিস্টাব্দ সিপাহী বিদ্রোহ, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। একটা মনে রাখবে, কলকাতা বিশ্ববিদ্যালয় সিপাহী বিদ্রোহ একই সালে হয়েছিল, 1857 খ্রিস্টাব্দে। 1858 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ আর মহারানীর ঘোষণাপত্র। 1859-60 খ্রিস্টাব্দ নীল বিদ্রোহ, 1860 খ্রিস্টাব্দ নীল দর্পণ নাটক প্রকাশ, নীল কমিশন গঠন, 1861 খ্রিস্টাব্দ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস, 1864 খ্রিস্টাব্দে ভারতীয় বন বিভাগের প্রতিষ্ঠা, 1865 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাস, 1867 খ্রিস্টাব্দ হিন্দু মেলা প্রতিষ্ঠা। তোমাদের প্রশ্ন আসতে পারে হিন্দু মেলা প্রতিষ্ঠা কবে হয়? 1867 খ্রিস্টাব্দে। 1875 খ্রিস্টাব্দ ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা, 1876 খ্রিস্টাব্দ ভারত সভা প্রতিষ্ঠা, দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা, 1895 খ্রিস্টাব্দে ইউ রায় অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠা, 1901 খ্রিস্টাব্দ শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম স্থাপন, 1902 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান এডুকেশন পলিসি প্রতিষ্ঠা, 1905 খ্রিস্টাব্দ জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার লাভ। রবীন্দ্রনাথ কবে নোবেল পেয়েছিলেন? 1913 খ্রিস্টাব্দে। 1914 খ্রিস্টাব্দে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা, 1917 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা, 1918 খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশে কিষাণ সভা প্রতিষ্ঠা, 1920 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা, অসহযোগ আন্দোলন তাসখন্দে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা। তাসখন্দে কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠা? 1920 খ্রিস্টাব্দে। 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা, একা আন্দোলন, 1927 খ্রিস্টাব্দ বারদৌলি সত্যাগ্রহ, 1929 খ্রিস্টাব্দ মিরাট ষড়যন্ত্র মামলা, 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, 1931 খ্রিস্টাব্দে রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা, 1932 খ্রিস্টাব্দে পুনা চুক্তি, 1925 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাস, 1936 খ্রিস্টাব্দ সর্বভারতীয় কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠা, 1942 খ্রিস্টাব্দ ভারত ছাড় আন্দোলন, অল ইন্ডিয়া শিডিউল্ড কাস্ট ফেডারেশন গঠন, 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভ, কাশ্মীরের একাংশের ভারত মুক্তি, 1948 খ্রিস্টাব্দে ভাষা ভিত্তিক প্রদেশ কমিশন গঠন, 1949 খ্রিস্টাব্দে জুনাগড় রাজ্যের ভারত মুক্তি, 1950 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্যের ভারত মুক্তি, 1975 খ্রিস্টাব্দে ভারতের সঙ্গে সিকিমের সংযুক্তি, 1982 খ্রিস্টাব্দে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার সূচনা। স্টুডেন্টস, এই নিয়ে পুরো বইটা পড়ানো শেষ হলো। তোমরা সব আস্তে আস্তে দেখে নেবে, পরে ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।